রাশেদ 11 না 12? ওই দিন চট্টগ্রাম দিচ্ছি। আচ্ছা, কেমন আছেন আপনারা? ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ স্যার, ভালো আছি। তো ওই দিন চট্টগ্রাম পড়েছিলাম আমরা নাকি? জি স্যার। আচ্ছা, চট্টগ্রাম থেকে কারো কোথাও কোনো প্রশ্ন ছিল? না স্যার। কোনো প্রশ্ন নাই? তো না থাকলে আমরা আজকে মধ্যযুগ শুরু করব। মধ্যযুগের শুরুতে আমরা অন্ধকার যুগ সম্পর্কে জানবো। একটু হেডলাইন দিয়ে দিব, অন্ধকার যুগ। সময়টা হলো 1200 থেকে বা 1201 থেকে 1350। আমরা এখন অন্ধকার যুগ সম্পর্কে কিছু তথ্য লিখে নিই আগে, তারপর আমরা একটু জানবো কেন এই সময়টাকে অন্ধকার যুগ বলা হচ্ছে। একটু লিখো। অন্ধকার যুগ সৃষ্টির জন্য দায়ী করা হয় অন্ধকার যুগ সৃষ্টির জন্য দায়ী করা হয় ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজিকে। অন্ধকার যুগ সৃষ্টির জন্য দায়ী করা হয় ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজিকে। অবলিক দিয়ে লিখবে তুর্কি শাসনামলকে। তুর্কি শাসন যুগ আমল মিলে হচ্ছে শাসন আমল কে। অন্ধকার যুগ সৃষ্টির জন্য দায়ী করা হয় ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজিকে বা তুর্কি শাসন আমলকে। তারপর লিখবে অন্ধকার যুগের সাহিত্যিক নিদর্শন। অন্ধকার যুগের সাহিত্যিক নিদর্শন 1 নম্বর। তোমরা বলো, অন্ধকার যুগের প্রথম নিদর্শনের নাম কি? প্রাকৃত প্রয়ঙ্গল। গুড। লিখো, 1 নম্বর লিখো, প্রাকৃত পৈঙ্গল। 1 নম্বর লিখবে প্রাকৃত পৈঙ্গল। প্রাকৃত পৈঙ্গল লিখো, এটি প্রাকৃত ভাষায় রচিত। প্রাকৃত ভাষায় রচিত গীতি কবিতার গ্রন্থ।
গীতি কবিতার গ্রন্থ। সরি, কবিতা হবে, হ্যাঁ, র মানে ফুটা পড়ে গেছে। প্রাকৃত ভাষায় রচিত গীতি কবিতার গ্রন্থ। তাহলে আমরা জানলাম অন্ধকার যুগের 1 নম্বর নিদর্শনের নাম প্রাকৃত পৈঙ্গল, এবং এটা আমরা জানলাম প্রাকৃত ভাষায় লেখা হয়েছিল, এবং এটা কোন ধরনের বই? গীতি কবিতার বই। 2 নম্বর লিখবি। ও না, এটা রচয়িতার নামটা লিখে রাখো। রচয়িতা শ্রীহর্ষ। রচয়িতা শ্রীহর্ষ। এতটুকু সবার লেখা শেষ? না, পানি আছে না? গরম পানি আছে, আর একটু পানি দাও। হুম। 2 নম্বর লিখো। 2 নম্বর, শূন্য পুরাণ। শূন্য পুরাণ লিখবে। এটি সংস্কৃত ভাষায় রচিত। সংস্কৃত ভাষায় রচিত ধর্ম পূজার গ্রন্থ। সমস্যা হবে না, ধর্ম পূজার গ্রন্থ। রচয়িতা লেখো স্যার, রচয়িতা। রচয়িতা 0 নম্বর রচয়িতার নাম কি? রামাই পণ্ডিত। রামাই পণ্ডিত। রামাই পণ্ডিত। এরপর লিখবেন, এই গ্রন্থের অন্তর্গত একটি কবিতা এই গ্রন্থের অন্তর্গত একটি কবিতা এবং একটি অধ্যায়ের নাম নিরঞ্জনের রুশমা। এই গ্রন্থের অন্তর্গত একটি কবিতা বা একটা অধ্যায়ের নাম নিরঞ্জনের রুষা বা উষা। শেষ হয়েছে আপনাদের লেখা? জি স্যার। বলেন, অন্ধকার যুগের 3 নম্বর নিদর্শনের নাম কি? শেখ শুভদয়া। ওকে, লিখে ফেলেন 3 নম্বর গ্রন্থ শেখ শুভ দয়া। শেখ শুভ দয়া। সাথে লিখবে, এটি সংস্কৃত ভাষায় রচিত পীর মাহাত্ম্য প্রকাশক কাব্য। পীর মাহাত্ম্য মানে কি? মানে পীরের গুণগান প্রকাশ করে এরকম আর কি। পীর মাহাত্ম্য প্রকাশক কাব্য।
সংস্কৃত ভাষায় রচিত পীর মাহাত্ম্য প্রকাশক কাব্য। তারপর আলাদা করে লিখবেন শূন্য পুরাণ এবং শেখ শুভোদয়া চম্পু কাব্য। শূন্য পুরাণ এবং শেখ শুভোদয়া চম্পু কাব্য। চম্পু কাব্য মানে বুঝতে পারছেন, গদ্য প্লাস পদ্যের মিশ্রণ। শেষ লেখা? জি স্যার। ওকে। কোন কোন গবেষক আছে স্যার অন্ধকার যুগের পক্ষে, আবার কেউ কেউ আছে বিপক্ষে। এখান থেকে একটা প্রশ্ন এসেছিল, নিচের কোন গবেষক অন্ধকার যুগের যুক্তি খণ্ডন করেছেন? যুক্তি খণ্ডন মানে কি বুঝো? উনি পক্ষে নাকি বিপক্ষে? জানো না? যুক্তি খণ্ডন মানে হলো বিপক্ষে। তাহলে আমাদের জানতে হবে, তার মানে কি এখন আসতে পারে নিচে কোন গবেষক অন্ধকার যুগের পক্ষে মতামত ব্যক্ত করেছেন? তাহলে লিখো অন্ধকার যুগের পক্ষের গবেষক। দেখো ডক্টর সুকুমার সেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর সুকুমার সেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তারপর ডক্টর গোপাল হালদার, ডক্টর সুকুমার সেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর গোপাল হালদার। আশা করি লিখতে পেরেছো। বিপক্ষের গবেষক লিখো, বিপক্ষের। বিপক্ষের গবেষকে 1 নম্বর লিখো ডক্টর আহমদ শরীফ, ডক্টর এনামুল হক, ডক্টর এনামুল হক। যে তথ্যগুলো তোমরা লিখেছো এই তথ্যগুলোর সাহায্যে যদি প্রশ্ন হয় অন্ধকার যুগ সম্পর্কে লিখুন, মানে সরি, অন্ধকার যুগ থেকে প্রিলি এবং লিখিত পরীক্ষার জন্য যে তথ্যগুলো লাগবে সেই প্রতিটা তথ্য তোমার খাতায় আছে। এখন আমাদের একটু জানতে হবে কেন এই সময়টাকে কি বলা হচ্ছে, অন্ধকার যুগ বলা হচ্ছে। ওকে, তোমরা কি জানো কেন এই সময়কে অন্ধকার যুগ বলা হচ্ছে? কোনো নিদর্শন আসেনি এই জন্য। আর কেউ? বাংলা ভাষায় স্যার কোনো বিশেষ কোনো নিদর্শন পাওয়া যায়নি। হুম। তো যারা অন্ধকার যুগের পক্ষে বলেছেন তারা বলেছেন তুর্কি আক্রমণে জনজীবন বিপর্যস্ত ছিল। তুর্কি আক্রমণ বলতে তারা বখতিয়ার খলজির আক্রমণকে বোঝাচ্ছে, এবং তারা বলেছে যেহেতু মানুষের জীবনের নিরাপত্তা বিঘ্নিত হয়েছিল সেহেতু মানুষের পক্ষে সৃজনশীল সাহিত্য চর্চা সম্ভব ছিল না। মূলত 1200 থেকে 1350 এই 150 বছরে রচিত হয়েছে বাংলা সাহিত্যের কোনো নিদর্শন এখনো আমাদের হাতে আসেনি। এই জন্য এই সময়টাকে বলা হচ্ছে অন্ধকার যুগ। তো অন্ধকার যুগ বলার মূল কারণটাই হলো এই সময় রচিত হয়েছে বাংলা সাহিত্যের কোনো নিদর্শন আজও আমরা পাইনি।
দেখো বুঝেছো কিনা, কথা ক্লিয়ার কিনা। জি স্যার। ওকে, আর কারোর একটু পড়ো, পুরো টপিকটা একবার পড়ে দেখো কারো কোথাও কোনো প্রশ্ন আসে কিনা এই অন্ধকার যুগ থেকে। দেখো কোনো প্রশ্ন আছে কিনা। নাই, যদি প্রশ্ন নাই, এবার আমরা অন্ধকার শেষ করে দিই, আলোর পথে যাত্রা করব। হেডলাইন দিবেন শ্রীকৃষ্ণ কীর্তন। কি হেডলাইন দিলাম? শ্রীকৃষ্ণ কীর্তন। নাম শুনেছি এটার? জি স্যার। ট্রু। শ্রীকৃষ্ণ কীর্তন, রচয়িতা লেখো। অনন্ত গৌরচন্দ্র দাস। রাশিয়ায় প্রচুর পোকা ঢুকেছে। খোলা থাকে না, কি জানি একটা বেড ছিল না, ও বেডটাতে মরে নাকি। আচ্ছা, অনেক পোকা ঢুকেছে, যেগুলো ঘুরতেছে নাকে মুখে, মানে যে বোর্ডে বসতেছে, নাই মধ্যে নষ্ট। আচ্ছা আচ্ছা, এই পোকাগুলো সমস্যা করে বোর্ডে। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন এর রচয়িতার নাম কি? অন- অনন্ত। অনন্ত বড়ুচণ্ডী দাস। এবার আমরা এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে কিছু তথ্য লিখবো। লিখো, এটি বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন। এটি বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন এবং বাংলা সাহিত্যের প্রথম একক কাব্য। এটি বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন এবং বাংলা সাহিত্যের প্রথম একক কাব্য। তারপর লিখো, সর্বজন স্বীকৃত ও খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থ শ্রীকৃষ্ণ কীর্তন। সর্বজন স্বীকৃত ও খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থ শ্রীকৃষ্ণ কীর্তন। সর্বজন স্বীকৃত ও খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থ শ্রীকৃষ্ণ কীর্তন। তারপর লেখো,
কবির প্রকৃত নাম। কবির প্রকৃত নাম। কবির প্রকৃত নাম কি জানেন? অনন্ত। অনন্ত। কবির প্রকৃত নাম অনন্ত। তারপর লিখো পারিবারিক পদবী। কবির প্রকৃত নাম অনন্ত, পারিবারিক পদবী লিখো। কি পারিবারিক পদবী বলো? বড়ুয়া। 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 এরপর গুরু প্রদত্ত নাম। গুরু প্রদত্ত নাম কিংবা উপাধি। চণ্ডীদাস। কবির প্রকৃত নাম অনন্ত, পারিবারিক পদবী বড়ু কিংবা বড়ুয়া, গুরু প্রদত্ত নাম কিংবা উপাধি চণ্ডীদাস। এরপর লিখবেন কবির জন্মস্থান। কবির জন্মস্থান কোথায় জানেন? জানেন না? দেখেন বীরভূম জেলার নান্নুর গ্রামে। বীরভূম জেলার নান্নুর গ্রামে। নান্নু দন্ত নকার দন্ত নয় রসকার নান্নুর গ্রামে। বীরভূম জেলার নান্নুর গ্রামে। এরপর লিখো কিন্তু আমাদের ভাইয়া সেটা মনে করেন না। কোন ভাইয়া জানো? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। দেখো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কবির জন্মস্থান। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কবির জন্মস্থান বাঁকুড়া জেলার। কোন জেলা? বাঁকুড়া জেলার কোন গ্রামে? বাঁকুড়া জেলার ছাতনা গ্রামে। তার কবির জন্মস্থান হলো বীরভূম জেলার নান্নুর গ্রামে। আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো কবির জন্মস্থান হলো বাঁকুড়া জেলার কোন গ্রামে? ছাতনা গ্রামে। আশা করি লিখতে পেরেছেন। এবার লেখেন আমাদের জানতে হবে আবিষ্কার এবং প্রকাশ সম্পর্কে। গত ক্লাসে আমরা জেনেছি আবিষ্কার চর্যাপদের কত সালে আবিষ্কার হয়েছে চর্যাপদ? 1907। 1907। তার ঠিক 2 বছর পর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কৃত হবে। তাহলে কত সালে? স্যার 1909। একটু লিখেন 1909 খ্রিস্টাব্দে বসন্ত রঞ্জন রায়
1909 খ্রিস্টাব্দে বসন্ত রঞ্জন রায়, বিদ্যুৎ বল্লভ, বসন্ত রঞ্জন রায়, বিদ্যুৎ বল্লভ। লিখেছো? পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বন বিষ্ণুপুরের নিকট বাঁকুড়া জেলার বন বিষ্ণুপুরের নিকট কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা, দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা বা গোয়াল ঘরের চালার নিচ থেকে, গোয়াল ঘরের মাচা বা গোয়াল ঘরের চালার নিচ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কার করেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কি করেন? আবিষ্কার করেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কার করেন 1909 খ্রিস্টাব্দে বসন্ত রঞ্জন রায়, বিদ্যুৎ বল্লভ। আচ্ছা, একজন একটু পড়ো, কারো কোথাও কোনো কনফিউশন থাকলে ঠিক হয়ে যাবে, পড়ো। কেউ কেউ নাই, পড়ো। শ্রীকৃষ্ণ কীর্তন রচয়িতা অনন্ত না, গৌরচন্দ্র শুধু আবিষ্কারটা পড়ো। 1909 আবিষ্কার স্যার আবিষ্কার হচ্ছে যে 1909 খ্রিস্টাব্দে বসন্ত রঞ্জন রায়, বিদ্যুৎ বল্লভ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার চল বন বিষ্ণুপুরের নিকট কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচা বা গোয়ালঘরের চালার নিচ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কার করেন। গুড। এবার আলাদা প্যারা করো। চর্যাপদ প্রকাশ কত সালে ছিল? কত ক্লাসে না পড়ানো চর্যাপদ প্রকাশ? 1916। তো একই বছর শ্রীকৃষ্ণ কীর্তন প্রকাশিত হবে। লিখো 1916 খ্রিস্টাব্দে বসন্ত রঞ্জন রায়ের সম্পাদনায় গ্রন্থটি কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়। কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়। এরপর লিখো, হাতে লেখা গ্রন্থটির প্রথম ও শেষ পাতা সহ বেশ কয়েকটি পৃষ্ঠা পাওয়া যায়নি। হাতে লেখা গ্রন্থটির প্রথম ও শেষ পাতা সহ বেশ কয়েকটি পৃষ্ঠা পাওয়া যায়নি, সেজন্য
গ্রন্থটির প্রকৃত নাম জানা যায়নি, সেজন্য গ্রন্থটির প্রকৃত নাম জানা যায়নি। গ্রন্থের ভিতর একটি চিরকুটে গ্রন্থের ভিতর একটি চিরকুটে শ্রীকৃষ্ণ সন্দর্ভ গ্রন্থের ভিতর একটি চিরকুটে শ্রীকৃষ্ণ সন্দর্ভ নাম পাওয়া যায়। লিখতে পেরেছেন? আমরা জানলাম এই গ্রন্থটা যেটা আমরা পেয়েছি সেটা একটা হাতে লেখা ছিল, এবং এটা আমরা 1909 পেয়েছি, 1916 খ্রিস্টাব্দে প্রকাশ করেছি কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। গ্রন্থটা যেহেতু হাতে লেখা ছিল, এর প্রথম পৃষ্ঠাটাও পাইনি, পাতাটাও পাইনি, শেষের পাতাও পাইনি। তো সেই কারণে একটা সমস্যার সৃষ্টি হয়েছে, সেটা হলো এই গ্রন্থের প্রকৃত নাম কি, কবির প্রকৃত নাম কি, সেটা আমরা জানতে পারিনি। মানে এটা নিয়ে একটা সংশয় দেখা দেয়। গ্রন্থের ভিতর একটা নাম ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ, এটার এডিটেড রূপ পরে যেটা আমি লিখেছি সন্দর্ভ, এই নাম পাওয়া যায়। তো দেখা যাচ্ছে কি যিনি আবিষ্কারক কিংবা সম্পাদক বসন্ত রঞ্জন রায়, তিনি একটা নামও গ্রহণ না করে উনি নাম দিয়েছেন কি শ্রীকৃষ্ণ কীর্তন। হ্যাঁ, তো এই নামে এই কাব্যটা আসলে কি হয়েছে, পরিচিতি লাভ করেছে, যদিও এই নামটা নিয়ে অনেক বিতর্ক আছে। আর কীর্তন বলতে আমরা কি বুঝি, মানে গুণগান বা স্তুতি বা প্রশংসা সূচক গান, কিন্তু এই কাব্যটা পড়লে দেখবে এখানে প্রশংসা কিছু নাই। কারণ এই কাব্যের যিনি কৃষ্ণ, তিনি কিন্তু হিন্দু মিথের যে কৃষ্ণ সেই কৃষ্ণ না। এই কাব্যের কৃষ্ণ আমাদের মতো একজন পুরুষ, আর এই কাব্যের রাধাও কিন্তু মিথের রাধা না, মানব, আমাদের মানব সম্প্রদায়ের একজন নারী। অর্থাৎ নর নারীর প্রেমকে বড়ুচণ্ডীদাস তার কাব্যে রূপায়িত করেছেন রাধা এবং কৃষ্ণ নাম দিয়ে। বুঝতে পেরেছো? চরিত্রগুলো পৌরাণিক হলেও কাহিনীতে কিন্তু পুরাণের তেমন কোনো জায়গা নাই। এটা নাম শুনলে মনে হয় এটা একটা ধর্মীয় গ্রন্থ, কিন্তু এটা কিন্তু আসলে ধর্মীয় গ্রন্থ না, এটা মূলত একটা যাত্রাপালা। যাত্রাপালা নায়কের নাম কৃষ্ণ, নায়িকার নাম রাধা। কথা ক্লিয়ার কিনা? আপনার তো নাই ক্লাস। ওকে, এবার লিখো। কাব্যে খণ্ড আছে 13টি। কাব্যে খণ্ড আছে 13টি। 1 নম্বর, 13টা খণ্ডের নাম লিখিয়ে দিই। অনেক সময় দেখবে যে খণ্ডগুলোর নাম, কোন খণ্ডের নাম কি এটাও জানতে যেতে পারে। 13টা খণ্ডের নাম লিখে দিচ্ছি, ধারাবাহিক মুখস্থ করতে হবে। 1 নম্বর লিখবে জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, দান খণ্ড, নৌকা খণ্ড, ভার খণ্ড,
বা হ্যাংম্যান। বান খন্ড লিখছো? 12 নম্বর কাজ করতে। বংশী খণ্ড। রাধা বিরহ। এই খণ্ডগুলোর নাম ধারাবাহিক মুখস্থ রাখতে হবে। এবারে কাব্যে সক্রিয় চরিত্র 3টি। কাব্যে সক্রিয় চরিত্র 3টি। 1 রাধা। 2 নম্বর লিখবে কৃষ্ণ। 3 বরাই। রাধা কৃষ্ণ এবং বরাই। এরপর লিখো পুরাণ অনুযায়ী রাধা জীবাত্মার প্রতীক। কৃষ্ণ পরমাত্মার প্রতীক। কৃষ্ণ পরমাত্মার প্রতীক। বরাই রাধা কৃষ্ণের প্রেমের দূতি। রাধা কৃষ্ণের প্রেমের দূতি, দূত থেকে দূতি। কিন্তু এই কাব্যের রাধা কৃষ্ণ জীবাত্মা পরমাত্মার প্রতীক নয়। তারা রক্ত মাংসে গড়া মানুষ। পুরাণ অনুযায়ী রাধা জীবাত্মার প্রতীক, কৃষ্ণ পরমাত্মার প্রতীক, বরাই রাধা কৃষ্ণের প্রেমের দূতি। কিন্তু এই কাব্যে রাধা কৃষ্ণ আবার জীবাত্মা পরমাত্মার প্রতীক না, তারা হল রক্ত মাংসে গড়া মানুষ। এরপর লিখবে কাব্যে পদ পাওয়া গেছে 418টি।
কাব্যে পদ পাওয়া গেছে 418টি। প্রশ্ন হতে পারে। এরপর লিখো, কবির নাম আছে 409টি পদে। যে 418টি পদ পাওয়া গেছে, 409টি পদে আবার কবির নাম আছে। এরপর লিখো আলাদা করে, গঠন রীতি অনুসারে শ্রীকৃষ্ণ কীর্তন নাট গীতি। গঠন রীতি অনুসারে শ্রীকৃষ্ণ কীর্তন নাট গীতি। গঠন রীতি অনুসারে শ্রীকৃষ্ণ কীর্তন নাট গীতি। নাট গীতি মানে হলো নাট্যগীতি আর কি। এরপর লেখো, কাব্যের ছন্দ পয়ার ত্রিপদী। এরপর লিখবে কাব্যের রস আদি রস বা শৃঙ্গার রস। কাব্যের রস আদি রস বা শৃঙ্গার রস। তারপর লিখো, বসন্তরঞ্জন রায় ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং পুঁথিশালার অধ্যক্ষ। বসন্তরঞ্জন রায় ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং পুঁথিশালার অধ্যক্ষ। তার উপাধি বিদ্যুৎ বল্লভ। বসন্তরঞ্জন রায় ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং পুঁথিশালার অধ্যক্ষ। তার উপাধি বিদ্যুৎ বল্লভ। এরপর লিখো, উপাধিটি দিয়েছেন, হাইফেন দিয়ে লিখবেন HW। HW বুঝেন? হোমওয়ার্ক। জি। এইবার পুরো শ্রীকৃষ্ণ কীর্তনটা 3 মিনিট গভীর মনোযোগ দিয়ে পড়েন, খণ্ডগুলো নামগুলো সহ। তারপর কোনো প্রশ্ন থাকলে আমাকে বলবেন, আমি আছি এখানে, পুরো বলতে থাকুন প্রশ্ন।
কোন প্রশ্ন নাই কারো? ওকে, স্যার আমার একটা কোশ্চেন আছে। আমি তো বলতেছিলাম, আমি তো এখানে ছিলাম, বলো। স্যার মানে আপনি একবার বললেন যে কাব্যের ভেতরে কবির প্রকৃত নাম পাওয়া যায়নি, কিন্তু আবার এখানে উল্লেখ করা আছে 409টা পদের নাম আছে। সেই কি আছে স্যার? মানে গ্রন্থের উপরে সচরাচর কি থাকে? কাব্যের নাম থাকে, কবির নাম থাকে, থাকে না? স্যার তো আমরা এখানে কি হয়েছে, কাব্য, এটা তো কাহিনী কাব্য, তো ছোট ছোট খণ্ড কবিতার মাধ্যমে কাহিনীগুলো বিকশিত হয়েছে। এর মধ্যে আমরা বেশ কিছু পদ পাইনি, পৃষ্ঠা নষ্ট হয়, 409টা পদ পেয়েছি, 418টা। এর মধ্যে 409টা পদের মধ্যে কবি কি করেছেন, তার নাম ব্যবহার করেছেন, পদে পাওয়া গেছে। বুঝতে পারছো? যেমন বাঁশুলি মানে এটা পদ মানে কি, গান, গানের মধ্যে বা কাহিনীর মধ্যে কবি কি করেছেন, নিজের নাম ব্যবহার করেছেন। সেখান থেকে গবেষক অনুমান করেছে কবি প্রকৃত নাম অনন্ত, পারিবারিক পদ বড়ুয়া। উনি বলছেন, বাঁশুলি সেবক চণ্ডীদাস ভৈল, বাঁশুলি সেবক অনন্ত গৌর চণ্ডীদাস ভৈল, এরকম ভাবে মানে মানে এই প্রক্রিয়াটাকে বলে ভনিতা। বাউল কবিরা দেবে তাদের গানে ব্যবহার করে, বাউল আব্দুল করিম বলে হইল কি বেধি, এটা শুনে কিন্তু আমরা বুঝতে পারি এই গানের রচয়িতা বাউল আব্দুল করিম। বুঝতে পারছো? থ্যাংক ইউ স্যার। স্যার এটি প্রথম একক কাব্য কেন? একক কাব্য জিনিসটা কি? একক কাব্য মানে কি? একটাই কাব্য এরকম বোঝায় কি স্যার? বুঝতে পারতেছি না। একক কাব্য মানে হলো একজন কবির লেখা কাব্য। এর আগে বাংলা সাহিত্যে কয়টা কাব্য পেয়েছো শ্রীকৃষ্ণ কীর্তনের আগে? বলতে পারতেছো না? তিনটা। তিনটা, কি কি? আহ, তিনটা কি কি বলো? শ্রীকৃষ্ণ কীর্তনের আগে বাংলা সাহিত্যে কয়টা কাব্য পেয়েছো তোমরা? এই নিয়ে আপনাদের পড়াশোনার নমুনা। এই তো এই প্রশ্নটা একজন উত্তর করতে পারলো না কেন? হোয়াটসঅ্যাপে দেখছি স্যার। একটা পেয়েছি, একটা প্রাচীন যুগে একটা নিদর্শন চর্যাপদ। স্যার আর এখানে স্পষ্ট লেখা আছে মধ্যযুগের প্রথম নিদর্শন। তাহলে শ্রীকৃষ্ণের আগে কয়টা কাব্য আছে? একটা। চর্যাপদের রচয়িতা ছিল 24 জন, আর এখানে শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতা একজন। এখন বুঝতে পেরেছো কেন প্রথম একক কাব্য লিখেছি? জি স্যার, বুঝতে পারছি। আর কোনো প্রশ্ন নেই? ওকে, এবার লিখো হেডলাইন দাও, বৈষ্ণব পদাবলী। লিখো, বাংলা সাহিত্যের মধ্যযুগের সবচেয়ে সমৃদ্ধ সাহিত্য ধারা বৈষ্ণব পদাবলী। বাংলা সাহিত্যের মধ্যযুগের সবচেয়ে সমৃদ্ধ সাহিত্য ধারা বৈষ্ণব পদাবলী। এরপর লিখো, বৈষ্ণব পদাবলীর মূল উপজীব্য রাধা কৃষ্ণের প্রেম। বৈষ্ণব পদাবলীর মূল উপজীব্য রাধা কৃষ্ণের প্রেম।
রাধা কৃষ্ণের প্রেম। এরপর লিখো বৈষ্ণবদের উপাস্য ভগবান শ্রীকৃষ্ণ। বৈষ্ণবদের উপাস্য ভগবান শ্রীকৃষ্ণ। বৈষ্ণবদের উপাস্য ভগবান শ্রীকৃষ্ণ। এরপর লেখো বৈষ্ণব পদাবলিতে 5 প্রকার রস পাওয়া যায়। বৈষ্ণব পদাবলিতে 5 প্রকার রস পাওয়া যায়। তারপর আদি রসকে পদাবলিতে মধুর রস বলা হয়। আদি রসকে পদাবলিতে মধুর রস বলা হয়। তাহলে আদি রসের আরেক নাম হলো মধুর রস। ওকে, এবার আমাদের জানতে হবে বৈষ্ণব পদাবলীর কবিদের সম্পর্কে। লিখো বৈষ্ণব পদাবলীর কবি। ও বৈষ্ণব পদাবলীর আদি কবি কে? স্যার জয়দেব। 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 সবাই শিওর জয়দেব? জি স্যার। তোমাদের বইগুলো থেকে জয়দেব দেওয়া আছে? স্যার আপনিও তো পড়িয়েছিলেন। ও ক্লাস করেছো? জি স্যার। আচ্ছা, তা আবার করতেছো, কোন কাজ নাই বাসায়? লিখো এক নম্বর কবির নাম লিখো স্যার জয়দেব। আপনাদের গাইড গুলো কিন্তু বিদ্যাপতি দেওয়া আছে, বুঝতে পারছেন? এই জন্য বললাম আর কি। এক নম্বর কবি লিখো আগে জয়দেব, সাথে লিখো তিনি পদাবলীর আদি কবি। তিনি পদাবলীর আদি কবি। এরপরে তিনি সংস্কৃত ভাষায় কাব্য রচনা করেন। তিনি সংস্কৃত ভাষায় কাব্য রচনা করেন। তার কাব্যের নাম গীত গোবিন্দম। তার কাব্যের নাম গীত গোবিন্দম। এরপর লিখো জয়দেব রাজা লক্ষণ সেনের সভাকবি ছিলেন। জয়দেব রাজা লক্ষণ সেনের সভাকবি ছিলেন। তাহলে পদাবলীর আদি কবির নাম কি? স্যার জয়দেব। 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 তিনি কার সভাকবি? রাজা লক্ষণ। লক্ষণ সেন। বিসিএস আসা প্রশ্ন এটা। এবার লিখো 2 নম্বর কবির নাম লিখো বিদ্যাপতি। দেখো বিদ্যাপতি ছিলেন মিথিলার রাজা। বিদ্যাপতি ছিলেন মিথিলার রাজা। মিথিলার রাজার নাম কি?
শিব সিংহ। শিব সিংহ। বিদ্যাপতি ছিলেন মিথিলার রাজা শিব সিংহের সভাকবি। বিদ্যাপতি ছিলেন মিথিলার রাজা শিব সিংহের সভাকবি। এরপর লেখো, তিনি ব্রজবুলি ভাষায় তিনি ব্রজবুলি ভাষায় পদ রচনা করেছেন। তিনি ব্রজবুলি ভাষায় পদ রচনা করেছেন। এরপর ব্রজবুলি হলো বাংলা এবং মৈথিলি ভাষার মিশ্রণে একটি কৃত্রিম সাহিত্যিক মধুর কবি ভাষা। ব্রজবুলি হলো বাংলা এবং মৈথিলি ভাষার মিশ্রণে একটি কৃত্রিম সাহিত্যিক মধুর কবি ভাষা। বাংলা এবং মৈথিলি ভাষার মিশ্রণে একটি কৃত্রিম সাহিত্যিক মধুর কবি ভাষা। এরপর লেখো, ব্রজবুলি ভাষার জনক। ব্রজবুলি ভাষার জনক বিদ্যাপতি। ব্রজবুলি ভাষার জনক বিদ্যাপতি। এরপর লেখো, বিদ্যাপতি বাংলা ভাষায় কিছু না লিখেও বাংলা সাহিত্যে কবি হিসেবে সমাদৃত। বিদ্যাপতি বাংলা ভাষায় কিছু না লিখেও বাংলা সাহিত্যে কবি হিসেবে সমাদৃত। এই লাইনটার মাধ্যমে আমরা কি জানতে পারলাম? বিদ্যাপতি কোনোদিনও বাংলায় কিছু লেখেননি, তারপর তাকে আমরা সমাদর করি বাংলা সাহিত্যের কবি হিসেবে। এর কারণ হলো, পরবর্তীতে অনেক কবি কিন্তু বিদ্যাপতিকে অনুকরণ করেছেন, কেউ কেউ গুরু হিসেবে মেনে নিয়েছেন। যেহেতু শিষ্যরাই প্রতিষ্ঠিত, শিষ্যদের বারবার আলোচনা সমালোচনা থেকে গুরুর একটা প্রতিষ্ঠা হয়ে যায় বাংলা সাহিত্যে। ওকে, আরেকটা এরপর লিখো, বিদ্যাপতি রচিত গ্রন্থ লিখো। বিদ্যাপতি রচিত গ্রন্থ। এই 5টা বইয়ের নাম আগে লেখো। শেষ লেখা? জি স্যার। এরপরে তার উপাধি লিখো। উপাধি। উপাধি লিখো, কবি কণ্ঠহার। কবি কণ্ঠহার। তারপর
মৈথিল কোকিল, মৈথিল কোকিল। অভিনব জয়দেব, অভিনব জয়দেব। নবকবি শেখর, পণ্ডিত ঠাকুর। কবি কণ্ঠহার, মৈথিল কোকিল, অভিনব জয়দেব, নবকবি শেখর, পণ্ডিত ঠাকুর। দেখতে পেরেছি? স্যার লিখছি। এবার লেখো তার পদ। বিদ্যাপতির অনেক পদ আছে, প্রায় 1000 পদ। এর মধ্যে একটা পদ বারবার আসে আর কি, একটাই লেখা দিই। 3টা লাইন লেখাবো, দেখো। শেষ হয়েছে লেখা? জি স্যার। তাহলে বুঝতে পেরেছো কি বলছে? এ সাখী হামারে দুঃখের নাহি ওর, মানে রাধা তার সখীকে বলছে, সখী আমার দুঃখের কোনো শেষ নেই। কেন? এ ভরা ভাদর মা ভাদর, শূন্য মন্দির মোর। অর্থাৎ ভাদ্র মাসে এ প্রবল বর্ষণের দিনে আমার মন্দির মানে আমার গৃহ শূন্য। এবার 3 নম্বর কবি লিখো, চণ্ডীদাস। তিনি বাংলা ভাষায়, তিনি বাংলা ভাষায় পদাবলীর আদি কবি। বলো, পদাবলীর আদি কবি কে? কি ব্যাপার, কোনো আওয়াজ আসে না কেন? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। তোর পদাবলীর আদি কবি কে? স্যার চণ্ডীদাস। কেন চণ্ডীদাস কি বেশি পছন্দ পছন্দ হয়েছে শান্তা? হুম? স্যার জয়দেব।
আমি কি চণ্ডীদাসকে লিখিয়েছি পদাবলী আদি কবি? স্যার ভুল হয়ে গেছে যে এটা বৈষ্ণব পদাবলীর। স্যার একই কথা, স্যার একই কথা, তুমি বুঝতে পারো না। পদাবলী আদি কবি জয়দেব, দেখো লেখা আছে পদাবলী আদি কবি কে। জয়দেব। আর চণ্ডীদাসে কি লিখিয়েছি দেখো তো, বাংলা পদাবলীর আদি কবি। কথা ক্লিয়ার? স্যার হ্যাঁ বুঝছি। হ্যাঁ, আমি এই জন্যই জিজ্ঞাসা করলাম। আচ্ছা, তো কিন্তু স্যার পদাবলী জয়দেবের আগে তো চণ্ডীদাস পদ লিখেছেন, তিনি আদি কবি নন কেন স্যার? কোথায় জয়দেব আগে চণ্ডীদাস লিখেছেন? স্যার পদ পাওয়া গেছে মোট 418টি, আপনি তো বললেন। ওইটা হলো বড় চণ্ডীদাস, আরেক চণ্ডীদাস, বুঝেছো? আরেক চণ্ডীদাস স্যার, জি স্যার। হ্যাঁ, এবং ওই বড় চণ্ডীদাস হলো সিনিয়র জয়দেব। কি বুঝলা? বুঝতে পারছি স্যার। ওই বড় বড় চণ্ডীদাস হলো সিনিয়র চণ্ডীদাসের কে? জয়দেব জয়দেব। রাজা লক্ষণ সেনের সভাকবি, বুঝো? স্যার। 1204 মানে লক্ষণ সেনের পরাজয় হয়। ওকে, তাহলে পদাবলী আদি কবি কে? জয়দেব। বাংলা পদাবলী আদি কবি কে? স্যার চণ্ডীদাস। পরীক্ষায় প্রশ্ন আসলো পদাবলী আদি কবি কে, অপশনে জয়দেব নাই, কি উত্তর হবে? চণ্ডীদাস বিদ্যাপতি। স্যার। লিখো, নোট লিখো, নোট লিখো। প্রিলি পরীক্ষার ক্ষেত্রে পদাবলী আদি কবি অপশনে জয়দেব না থাকলে বিদ্যাপতি উত্তর হবে। প্রিলি পরীক্ষার ক্ষেত্রে পদাবলী আদি কবি অপশনে জয়দেব না থাকলে বিদ্যাপতি উত্তর হবে। ওকে, খেয়াল করে দেখো, জয়দেব এবং বিদ্যাপতি একজন বাংলায় লিখেনি, বাংলায় প্রথম লিখেছেন কে? চণ্ডীদাস। এই জন্য বাংলা পদাবলী আদি কবি চণ্ডীদাস। কথা ক্লিয়ার কিনা বলো? জি স্যার। এবার লিখো, চণ্ডীদাস বাংলা সাহিত্যের প্রথম মানবতাবাদী কবি। চণ্ডীদাস বাংলা সাহিত্যের প্রথম মানবতাবাদী কবি। এরপর লিখো, রবীন্দ্রনাথ ঠাকুর চণ্ডীদাসকে বৈষ্ণব পদাবলীর দুঃখের কবি বলেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর চণ্ডীদাসকে বৈষ্ণব পদাবলীর দুঃখের কবি বলেছেন। এরপর লিখো, তার পদ। কার পদ? চণ্ডীদাসের। 1 নম্বর লিখো, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। 2 নম্বর, আমার বধুয়া আন বাড়ি যায় আমার আঙ্গিনা দিয়া। আমার বধুয়া আন বাড়ি যায় আমার আঙ্গিনা দিয়া। আমার বধুয়া আন বাড়ি যায় আমার আঙ্গিনা দিয়া। আশা করি লিখতে পেরেছো। 4 নম্বর কবির নাম লিখো, জ্ঞান দাস। একটু দিতে পারো, গ্রিন টি থাকলে দাও। জ্ঞান দাস লিখো, তিনি চণ্ডীদাসের ভাব শিষ্য। তিনি চণ্ডীদাসের ভাব শিষ্য। তার কাব্যের নাম এক মাথুর
দুই, মুরলী শিক্ষা। এক মাথুর, দুই, মুরলী শিক্ষা। 5 নম্বর লিখো, গোবিন্দ দাস। তিনি বিদ্যাপতির ভাব শিষ্য। তিনি বিদ্যাপতির ভাব শিষ্য। এরপর লিখো তার কাব্যের নাম। গীত গোবিন্দ। ব্র্যাকেট লিখো ব্রজবুলি ভাষায়। তার উপাধি। কবিরাজ, কবীন্দ্র। আর উপাধি কবিরাজ আর কবীন্দ্র। এই তথ্যগুলি পড়বা। এখান থেকে একটা হোমওয়ার্ক লিখো, হোমওয়ার্ক। হোমওয়ার্ক লিখো বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞান দাস, গোবিন্দ দাস এর পদগুলো। বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞান দাস, গোবিন্দ দাসের পদগুলো। বিভিন্ন গাইড গুলো দেখবে, এই যে ওদের তথ্য দেওয়ার পরে কিছু পদ লেখা আছে, এই পদগুলো একটু পড়বা। ওকে, আজকের ক্লাসটা যে তথ্যগুলো পড়ে লিখছিলাম, আজকের ক্লাস পর্যন্ত মোটামুটি তথ্যগুলো ইজি, মানে চর্যাপদ থেকে আজকের ক্লাস পর্যন্ত। আগামী ক্লাস থেকে একটু জটিলতা বাড়বে, মানে অনেক আদি কবি শ্রেষ্ঠ কবি বিভিন্ন ধারা চলে আসবে। তো এই জন্য চেষ্টা করবে স্যার প্রত্যেকটা লেকচার মুখস্থ করে ফেলার জন্য, ভালো করে আয়ত্তে নিয়ে আসার জন্য। ওকে, দেখো পরে কোনো প্রশ্ন আছে কিনা, কারণ না থাকলে ক্লাস শেষ করে দেবো। স্যার উপাধি কবিরাজ আর কি যেন বলছিলেন? কবীন্দ্র, কবি যোগীন্দ্র, কবীন্দ্র। স্যার গোরক্ষ বিজয়, এটা হচ্ছে শেখ ফয়জুল্লাহ, এরকম একটা প্রশ্ন পড়েছিলাম, এটা কি ঠিক? হ্যাঁ স্যার, দুইজনেই আছে গোরক্ষ বিজয়। জি স্যার, ধন্যবাদ। ওকে, আর তো কোনো প্রশ্ন নেই, তাহলে আজকে শেষ করে দিলাম। ভালো থাকবেন।